আসসালামু আলাইকুম। স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাংলাদেশ ভার্সেস পাকিস্তান দ্বিতীয় টেস্ট। অবশ্যই বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছে এবং এখান থেকে বাংলাদেশের জয় আর খুব বেশি দূরে না। সো যাদের জন্য এই টেস্ট ম্যাচটা আমরা আসলে জিততে যাচ্ছি, এর মধ্যে সবচাইতে প্রথম বলতে হয় মেহেদী হাসান মিরাজের কথা। মেহেদী হাসান মিরাজ এমন একজন প্লেয়ার যিনি আসলে তার প্রত্যেকটা ফরম্যাটে তিনি নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি একজন প্রোভেন পারফর্মার। অথচ এই মেহেদী হাসান মিরাজকেও টি-20 থেকে আসলে বাদ দেওয়া হয়েছে। আমরা জানি এই যে মেহেদী হাসান মিরাজকে টি-20 স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র আমাদের কোচ চন্দ্রিকা হাথুর সিংহের স্বেচ্ছাচারিতার কারণে, তাছাড়া আর কিছুই না। সো এমন একজন পারফর্মার আপনি যখন টিম থেকে আসলে তাকে ছেটে ফেলবেন, তো তখন বোঝাই যাচ্ছে আপনার পছন্দের যে প্লেয়ারগুলো আছে আপনি তাদেরকে সুযোগ দেওয়ার জন্য এমন পারফর্মারদেরকে আপনি চিরতরে হারিয়ে দিচ্ছেন অথবা চিরতরে আসলে ন্যাশনাল টিম থেকে বের করে দিচ্ছেন। সো মিরাজ এখন বর্তমানে বাংলাদেশের সেরা অলরাউন্ডার। আমরা জানি সাকিবের মতো হওয়া সম্ভব না এবং সাকিবের মতো আসলে হতে পারবেও না, কারণ 17 বছর 18 বছর 20 বছর ক্রিকেট খেলে এক নম্বর স্থান ধরে রাখা সেটা আসলে কারো পক্ষে সম্ভব হয় না। আমরা অনেক বড় বড় অলরাউন্ডার দেখেছি যারা এখন খেলতেছে না, যারা রিটায়ার্ড করে ফেলেছে। সো তাদের মধ্যেও সাকিব অন্যতম। সে জ্যাক ক্যালিস থেকে শুরু করে শহীদ আফ্রিদি, এদের সময় সাকিব এক নম্বরই ছিল। সো যাই হোক, আমাদের টপিক হচ্ছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান দ্বিতীয় টেস্ট ম্যাচ। বাংলাদেশ ভার্সেস পাকিস্তান দ্বিতীয় টেস্ট ম্যাচটা জিতে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করবে, তার থেকে আমরা আর একটু দূরে আছি, সামান্য একটু দূরে আছি। কালকে প্রথম সেশন দ্বিতীয় সেশনের মধ্যে পাকিস্তানকে অল আউট করে দিতে পারলেই হয় এবং বাংলাদেশের ব্যাটিং যেন আবার প্রথম ইনিংসের মতো আবার ব্যাটিং কোলাপস না করে, সো সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। এবং পাকিস্তান আমাদেরকে যে টার্গেটটা দিবে সেই টার্গেটটা যেন আসলে খুব বেশি বড় না হয়, সেটা যেন 100-150-র মধ্যে যেন সেটা থাকে, যেটা আমাদের জন্য আসলে ইজি হবে। সো এই রাওয়ালপিন্ডির উইকেটে এখানে যদি এখন বাংলাদেশ যদি বলে যে উইকেটের সমস্যা ছিল এই কারণে আমরা প্রথম ইনিংসে আসলে ব্যাটিং কলাপস করেছি, সো এটা কোনোভাবেই উইকেটের দোষ দেওয়া যাবে না, কারণ উইকেট সবসময় ঠিকই ছিল। আপনারা উইকেট বিলিয়ে এসেছেন, আপনারা উইকেটে থিতু হতে পারেননি, সেটা আপনাদের সমস্যা। এখানে অজুহাত দাঁড় করানোর কোনো দরকার আসলে নাই, কারণ এখানে অজুহাত দাঁড় করানোর কারণ আমি বলছি এই কারণেই নাই, বাংলাদেশের ইনিংসের শুরুতে 26 রানে 6 উইকেট পড়ে যায় এবং পাকিস্তানের প্রথম ইনিংসে যখন ব্যাট করে দ্বিতীয় দিন পাকিস্তান, সেই প্রথম ইনিংসের প্রথম সেশন দ্বিতীয় সেশনে পাকিস্তানের কোনো উইকেটই পড়েনি। সো এইখানে এখন আপনি উইকেটের দোষ কিভাবে দিবেন? সো উইকেটের দোষ দিয়ে আসলে লাভ নেই, আমরা ভালো ক্রিকেটটা আসলে প্রথম ইনিংসে খেলিনি, এটাই হচ্ছে আসলে বাস্তবতা। আর 26 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পরেও মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস যেখান থেকে ম্যাচটা বের করে এনেছে, সেখান থেকে ম্যাচটা বের করে আনা আসলে এটা মিরাকেল ছাড়া আর কিছুই ছিল না। সো সেই মিরাকেলটাই আসলে ঘটছে। মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস চমৎকার একটা ইনিংস খেলেছেন এবং বিশেষভাবে ধন্যবাদ দিতে হয় হাসান মাহমুদকে। কেন আমি হাসান মাহমুদকে ধন্যবাদ দিচ্ছি? মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাসের যে 165 রানের যে পার্টনারশিপটা, সেটা ছিল বাংলাদেশের ইনিংস বিল্ড আপ করার জন্য, এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তোলার জন্য একটা চেষ্টা, এবং সেই চেষ্টাতে আসলে তারা দুইজনই সফল হয়েছেন, দুইজনই সফলতা পেয়েছেন। যদিও মেহেদী হাসান মিরাজ তার সেঞ্চুরিটা করতে পারেনি,
সো এখানে আসলে আফসোস করেও লাভ নেই। এবং মেহেদী হাসান মিরাজকে হারানোর পর লিটন কুমার দাস তিনি উইকেটে থিতু হয়েছিলেন এবং হাসান মাহমুদের সাথে তিনিও একটা চমৎকার 65 রানের একটা পার্টনারশিপ তিনি করেছেন। সো হাসান মাহমুদকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। এবং পাকিস্তান দ্বিতীয় ইনিংস শুরু করার সময় হাসান মাহমুদ যে 2টা উইকেট নিয়ে নিলেন, সো এই কৃতিত্বটা হাসান মাহমুদকে দিতে হবে। এবং আমরা আশা করব আগামীকালকে যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানকে যেন অল আউট করে দিতে পারে বাংলাদেশ, এবং আমাদের যে টার্গেটটা থাকবে সেই টার্গেটটা যেন দীর্ঘতর না হয়, সেই টার্গেটটা যেন অনেক লম্বা না হয়। সো আমরা আশা করব কালকে প্রথম সেশন দ্বিতীয় সেশনের মধ্যে পাকিস্তানকে যেন অল আউট করা যায়।